অনেক দিন আগের কথা। মোহনপুর গ্রামে বাস করত রমেন নামে এক চাষি। তার ছিল দুই ছেলে, জগাই আর মাধাই। বড় ছেলে জগাই খুব ভালো গান করতে পারত, আর ছোট ছেলে মাধাই ভালো কবিতা লিখত। কিন্তু জগাই আর মাধাই কোনো কাজকর্ম করত না। তারা ছিল ভীষণ বোকা। তাই দুই ছেলেকে নিয়ে রমেন চাষি খুব চিন্তায় থাকতো। কি গো রামেন কাকা, এভাবে ঘরে বসে আছে যে, মাঠে যাবে না? না রে, আজ আর যাবো না। কি ব্যাপার বলো তো? তোমাকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে গো? কোনো সমস্যা হয়েছে নাকি? আর সমস্যার কথা কি বলবো, আমার বয়স হয়ে গেল। আজ আছি কাল নেই। ছেলে দুটোর যে কি ব্যবস্থা করে যাব। এত বোকা, এত বোকা, চাষের কাজও শেখাতে পারলাম না। ওই বড়টা গান নিয়ে পড়ে থাকে, আর ছোটটার কবিতা লেখা। এই দিয়ে কি ওদের দিন চলবে? কি যে করি। এই কথা। তা ওদের একটু মাঠে নিয়ে গেলে তো পারো। তা কি আর চেষ্টা করিনি? কাজ শেখানোর কত চেষ্টা করলাম, কিন্তু গান আর কবিতা ছাড়া ওদের মাথায় যে আর কিছুই নেই। এইভাবে দিন কেটে যাচ্ছিল। চিন্তায় চিন্তায় রমেন চাষি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। বাবা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আমি তোমাদের দুজনকেই ডেকেছি। আমার শরীর খুবই খারাপ। তোমাদের আমি কিছু কথা বলতে চাই। বলো বাবা, তুমি কি বলবে বলো। তোমরা তো জানো আমি একজন চাষি, তাই তোমাদেরও চাষবাস শেখানোর চেষ্টা করলাম, কিন্তু তোমরা তো কিছুই শিখলে না। তাই আমার সামান্য কিছু সঞ্চয় আমি তোমাদের দিয়ে যেতে চাই। আমার মৃত্যুর পর আমাদের চাষের জমিটা খুঁড়ো, ওখানে একটা কলসি পাবে। সেই কলসিটা তোমরা দুভাগ করে নিও। এর কিছুদিনের মধ্যেই রমেন চাষি মারা গেল। হে দাদা, বাবা তো চলে গেল, তাহলে এবার খেতে চ। হ্যাঁ, বাবা বলেছিল খেতে গিয়ে ভালো করে জমি খুঁড়ে মাটির তলা থেকে ওই হাঁড়ি বার করতে। চ মাথায়, আমরা মাঠে যাই। বাবা মারা যাওয়ার পর বাবার কথা মতোই জগাই আর মাধাই গেল চাষের খেতে। সেখানে গিয়ে ভালো করে জমি খোঁড়ার পর তারা সত্যিই একটা কলসি পেল, যাতে কলসি ভর্তি সোনার মোহর ছিল। দাদা, এ তো দেখছি শুধু কলসি নয়, কলসির মধ্যে সোনার মোহর রয়েছে তো। হ্যাঁ রে, তাই তো দেখছি। কিন্তু বাবা তো শুধু কলসির কথা বলে গেল, মোহরের কথা তো কিছু বলে যায়নি। কি করি বলতো? আমি বলি কি, বাবা তো শুধু কলসিটা নিতে বলেছিল, আর কলসির ভেতরে মোহরগুলো মাটির তলাতেই বরং পুঁতে দিই। এই কলসিটা নিয়ে আমরা বাড়ি চলে যাই। জগাই আর মাধাই যখন এই সমস্ত কথা বলা বলি করছে, তাদের দেখে, বিশেষ করে কলসিতে সোনার মোহর দেখে, এক বিত্তবান গ্রামবাসী দাঁড়িয়ে পড়ল। আরে, জগাই আর মাধাইয়ের কাছে ওই কলসিটাতে মনে হচ্ছে সোনার মোহর চকচক করছে। হ্যাঁ, আমি ঠিক ধরেছি। কিন্তু এই বোকা দুটো
সোনার মোহর নিয়ে কি করবে? আমি যাই, বোকা দুটোকে বোকা বানিয়ে মোহরগুলো হাত সাফাই করে নিয়ে চলে যাই। কি ব্যাপার জগাই মাধাই, তোমাদের কেমন যেন দেখাচ্ছে? আরে অমনিস যে, কি করবো বলো, বড় সমস্যায় পড়েছি। সমস্যা? কি সমস্যা? আমাকে একটু বলো তো শুনি, যদি আমি কোনো সমস্যার সমাধান করতে পারি। আরে দেখো না, আমাদের বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন এই জমিতে একটা কলসি আছে, সেই কলসিটা যেন ওনার মৃত্যুর পর আমরা দুজন ভাগাভাগি করে নিই। তা এখন দেখো, মাটি খুঁড়ে কলসি তো পেলাম, কিন্তু কলসিতে ভর্তি সোনার মোহর। এই মোহরগুলোকে নিয়ে কি করি বলো তো? বাবা তো আমাদের শুধু কলসিটা নিতে বলেছে, মোহরের কথা তো কিছু বলে যায়নি। এক কাজ করো ভাই, আমি তো তোমাদের খুব ভালো বন্ধু, বলো, তোমাদের সাহায্য করা আমার কর্তব্য। তাই বলছি, এই সোনার মোহরগুলো তোমরা বরং আমাকে দিয়ে দাও, আমি এগুলো নিয়ে যাই। তোমাদের বাবা কলসিটা নিতে বলেছেন তোমাদের, তোমরা কলসিটা নিয়ে যাও, আর কলসির ভেতরের মোহরগুলো তোমরা বরং আমায় দিয়ে দাও। বাবা, খুব ভালো কথা বলেছ, আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং মোহর কটা নিয়ে যাও, আমরা এই হাঁড়িটা নিয়ে যাই, দুজনে ভাগাভাগি করে নেবো। এই বলে সোনার মোহরগুলো জগাই আর মাধাই সেই গ্রামবাসীকে দিয়ে দিল। ফলে তাদের বাবার শেষ সম্বলটুকু তারা আর পেল না। বোকামির জন্য তারা সেটুকুও হারালো। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন দুপুরবেলা জগাই আর মাথায় একটা গাছের বেদিতে বসেছিল। এমন সময় তাদের সামনে দিয়ে যাচ্ছিল একজন অপরিচিত মানুষ। এই যে দাদা, শুনছেন, আপনাদের কাছে একটু খাবার জল হবে? বড্ড তেষ্টা পেয়েছে। খাবার জল? না, খাবার জল তো আমাদের কাছে নেই, তবে পান করার জল আছে। যদি তাতে চলে তো বলুন, দিচ্ছি। এই দুটোকে দেখে মনে হচ্ছে বদ্ধ পাগল। আমি বরং এখানেই একটু জিরিয়ে নিই, বড্ড ক্লান্ত লাগছে। এদের কাছে বসে জিরানো যায়, এ দুটো বদ্ধ পাগল। এই বলে সেই অপরিচিত ব্যক্তি তাদের কাছ থেকে জল খেয়ে সেই গাছের তলায় একটু জিরোতে বসলো। এই দাদা, এই লোকটাকে তো কোনোদিন এখানে দেখিনি রে, কি বলতো? কি জানি বাবা, একে তো কোনোদিনও এখানে দেখিনি, কি জন্য এসেছে কে জানে। এই দাদা দেখ, লোকটার কাছে একটা চিঠি আছে। তাই তো, ঠিক বলেছিস, লোকটার কাছে দেখছি একটা চিঠি আছে। হ্যাঁ রে মাধাই, লোকটা গুপ্তচর নয় তো? কি বলছিস রে? এক কাজ করি, লোকটার চিঠিটা নিয়ে আমরা দুজন বরং মহারাজের কাছে যাই, চ। না না, দাঁড়া, আগে চিঠিটা আমরা পড়ে দেখি, তারপর মহারাজের কাছে নিয়ে যাব। ঠিক বলেছ, আমরাই আগে পড়ে দেখি। যা ভেবেছিলাম ঠিক তাই, চ, এবার মহারাজের কাছে এই চিঠিটা নিয়ে যাই। এরপর সেই লোকটার কাছ থেকে চিঠি নিয়ে জগাই আর মাধাই গেল মহারাজের কাছে। মহারাজের কাছে গিয়ে তারা সমস্ত কথা খুলে বলল।
এ কি, এ তো মনে হচ্ছে কোনো গুপ্তচরের চিঠি। আমাদের রাজ্যে সমূহ বিপদ, আমাদের রাজ্যে আক্রমণ করতে আসছে। আমাদের এক্ষুনি সৈন্য নিয়ে বেরোতে হবে। এরপর মহারাজ নিজের রাজ্য রক্ষা করতে বেরিয়ে পড়েন সৈন্য নিয়ে। সঠিক সময় আক্রমণ প্রতিহত করতে পারায় তিনি নিজের রাজ্যকে সমূহ বিপদ থেকে বাঁচান। তোমাদের জন্য আমি আমার রাজ্যকে বাঁচাতে পেরেছি। তোমরা কে? কি নাম তোমাদের? আগে মহারাজ, আমি জগাই আর ও আমার ভাই মাধাই। আমরা চাষির ছেলে, আমাদের বাবা মারা গেছে। মহারাজ, ওরা জগাই আর মাধাই ভীষণ বোকা ছেলে। ওদের বাবা রমেন চাষি কিছুদিন হলো মারা গেছে। অনেক চেষ্টা করেছিল ওদের চাষবাস শেখানোর, কিন্তু মাথায় কিছুই ঢোকাতে পারেনি। তবে মহারাজ, ওরা যতই বোকা হোক না কেন, ওদের দুটো গুণ আছে। জগাই কিন্তু খুব সুন্দর গান করে, আর মাধাই দারুণ কবিতা লেখে। কে বলেছে ওরা বোকা? ওদের মতো বুদ্ধিমান মানুষ আমার রাজ্যে আর একটিও নেই। ছদ্মবেশী গুপ্তচরকে চিনতে পেরে তার চিঠি নিয়ে আমার কাছে যে আসে, তাকে আমি অন্তত বোকা বলতে পারি না। আজ আমি ঘোষণা করছি, জগাই হবে আমার রাজসভার বিশিষ্ট গায়ক, আর মাধাই হবে আমার রাজসভার সভাকবি। এরপর জগাই আর মাধাইয়ের কোনো কষ্টই রইল না। রাজসভার রাজকবি আর রাজসঙ্গীতজ্ঞ হয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।